আর তার গা বেয়ে চটচটে ঘন একটি তরল গড়িয়ে পড়ছে। কুয়োর অন্ধকার মুখ থেকে ধীরে ধীরে কিছু একটা উঠে আসছে। প্রথমত সেটা একটা ধোঁয়াটে ভেজা ছায়া মাত্র, কিন্তু যখন সেটা কুয়োর বাঁধন পার হয়ে তাদের দিকে এগিয়ে এলো। প্লিজ এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, আর ছোট্ট করে হলেও কমেন্ট করে যাও। তোমার একটুখানি ভালোবাসাই আমাদের জন্য সবকিছু। মাটির দাওয়ার ওপরে বসেছিল শশী। বয়স 40-এর কোঠায়। পাশে বসে তারা সবই 12 ছুঁয়েছে। তারা ভয়ে জড়সড় হয়েছিল। ঘরের ভাঁড়টা আজ পুরোপুরি খালি। গ্রামের মূল কুয়োটা অনেক দূর। বাধ্য হয়ে তাদের যেতে হবে বাড়ির পেছনে পড়ে থাকা সেই পুরনো অভিশাপগ্রস্ত কুয়োটার দিকে। মা, আরেকটু অপেক্ষা করলে হতো না? সূর্য উঠলেই যেতাম। জল ছাড়া কি রাত কাটানো যায় রে তারা? দেখছিস তো কতক্ষণ ধরে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। আর কটা দিন গেলেই তো তোর পরীক্ষা। রাতে উঠে জল খুঁজলে চলবে? জলটা তুলে আনি, তারপর নিশ্চিন্তে ঘুমোবি। শশী একটা পুরনো মোর্চে ধরা বালতি আর দড়ি হাতে নেয়। তাদের একমাত্র আলো একটা টিমটিমে হারিকেন, যার শিখা সামান্য বাতাসেও কেঁপে ওঠে। তারা হারিকেনটা ধরে। ওই কুয়োটা, ওটা কি সত্যি ব্যবহার করা উচিত মা? ঠাকুমা বলতো ওটা নাকি ভালো নয়। ওখানে নাকি অনেক বছর আগে। চুপ কর তো, বাজে কথা বলবি না। পেটকে তো আর ভয় দেখালে চলে না। চল আমার সাথে। হাতে হারিকেনটা শক্ত করে ধর, আর চারপাশে তাকাবি না। তারা মাথা নিচু করে শশীর পিছু পিছু হাঁটে। পায়ে শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। পথটা শ্যাওলা ধরা, স্যাঁতস্যাঁতে। গাছের ছায়াগুলো যেন ভয়ঙ্কর দৈত্যের মতো আকার নিচ্ছে। মা, এখানে এত ঘন অন্ধকার কেন? চাঁদের আলোও পৌঁছাচ্ছে না। পুরনো গাছগুলো খুব ঘন তো, অন্ধকার থাকবেই। ভয় পাস না, আমি তো আছি। খানিকটা এগোতেই বাতাসের গতি বেড়ে যায়। হারিকেনের আলো একবার প্রায় নিভে যেতে বসেছিল। মা, আমার গা কেমন যেন ছমছম করছে। মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। তোর মনের ভুল। চল তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি ফিরব। এই নে, হারিকেনটা ধর। কুয়োটার কাছে এসে গেছি। তারা দুজনে এসে পৌঁছালো কুয়োর পাশে। কুয়োটা পাথরের তৈরি, চারিদিকে পুরনো লতা গুল্ম আর আগাছায় ঢাকা। কুয়োর পাড়টা স্যাঁতস্যাঁতে, আর একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া এই জায়গাটা ঘিরে রেখেছে, যেন তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেছে। যাক, এসে তো গেছি। দাঁড়া, আমি দড়িটা ফেলছি। শশী বালতিটা দড়িতে বেঁধে কুয়োর গভীরে ফেলে দেয়। বালতি যখন গভীরের জলের স্পর্শ করে সাধারণত একটা মিষ্টি ঝপাং শব্দ হয়, কিন্তু আজ শব্দটা হলো ভারী, ভেজা আর চাপা। মা, শব্দটা কেমন যেন। মনে হলো যেন বালতিটা জলে পড়ল না, যেন কাদা বা কিছুর ওপর পড়ল। আরে, কতদিন ধরে পড়ে আছে কুয়োটা। হয়তো তলায় কাদা জমেছে। দাঁড়াও, টেনে দেখি। শশী দড়ি টানতে শুরু করে। দড়িটা অস্বাভাবিক ভারী লাগছে। খুব ভাল লাগছে রে। জলটা কি কমতির দিকে ছিল? মা, একটা গন্ধ পাচ্ছ? কেমন একটা কটু গন্ধ আসছে না? কিসের গন্ধ? মাটির? এই জঙ্গলে থাকতে পারে। না মা, মাটির গন্ধ নয়। এ যেন কেমন একটা কাঁচা লোহার মতো গন্ধ, যেমন রক্ত শুকিয়ে গেলে গন্ধ হয়। শশী প্রথমে কথাটাকে উড়িয়ে দিতে চাইল, কিন্তু এবার সে নিজেও গভীর নিঃশ্বাস নেয়। সত্যিই একটা ধাতব তীব্র গন্ধ তাদের ঘিরে ধরছে। গন্ধটা যত কুয়োর কাছাকাছি যাওয়া যায়
তত বাড়ে। তারা, তুই হারিকেনটা কুয়োর মুখে ধরতো, দেখি কত জল আছে। তারা যখন ভয় পাওয়া সত্ত্বেও হারিকেনটা কুয়োর মুখে ধরল, তখন কুয়োর ভেতরের অন্ধকার যেন আলোকে গ্রাস করে নিল। আলোটা খুব বেশি দূর যেতে পারল না। মা, তলায় কিছু দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে সবটা খুব ঘন। আর তারা হঠাৎ থেমে যায়। তার চোখ স্থির হয়ে গেছে, আকাশের দিকে নয়, কুয়োর অন্ধকার গহ্বরের দিকে। কি হলো? কথা বলছিস না কেন? একটা শব্দ শুনতে পাচ্ছ মা? শশী কান পাতে। প্রথমে মনে হলো এটা বাতাসের শব্দ, পাতা নড়ার শব্দ। কিন্তু না, শব্দটা আসছে কুয়োর গভীর থেকে, যেমন অনেক মানুষ একসঙ্গে খুব নিচু স্বরে কথা বলছে। অস্পষ্ট, চাপা, কান্নার মতো ফিসফিসানি। ও, কিছু না, হয়তো শিয়াল ডাকছে দূরে, বা কোনো প্যাঁচা। তুই দড়িটা ধর, জলটা এবার তুলে ফেলি। তারা ভয়ে দড়ি ছুঁতে পারল না। শশী নিজেই আবার দড়ি টানতে শুরু করে। ফিসফিসানি এবার আরো স্পষ্ট হয়। মনে হচ্ছে কেউ যেন তাদের নাম ধরে ডাকছে, কিন্তু ভাষাটা অচেনা। মা, ওরা কি বলছে? ওরা যেন আমাদের দেখছে। দেখছে না, জলদি চল। শশী জোরে দড়ি টানে। এবার দড়িটা কিছুটা হালকা হলো। দড়িটা কুয়োর মুখ পর্যন্ত উঠে এসেছে। শেষ মুহূর্তে বালতিটা কুয়োর পাথর বেয়ে উপরে উঠতেই শশীর হাত থেকে প্রায় দড়িটা ফসকে যাচ্ছিল। বালতিটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, আর তার গা বেয়ে চটচটে ঘন একটি তরল গড়িয়ে পড়ছে। এই যা, বালতিতে জল তুমি। তারা হারিকেনটা উঁচু করে ধরে। বালতিটার দিকে তাকাতেই তারা আতঙ্কে চিৎকার করে উঠল। মা, ওটা জল নয়, ওটা ওটা রক্ত। বালতির মধ্যে কোনো স্বচ্ছ জল ছিল না, ছিল গাঢ় কালচে লোহিত রঙের থিকথিকে একটি তরল, আর তার সঙ্গে মেশানো কিছু জট পাকানো জিনিস, যা জলে ডোবা চুলের মতো দেখাচ্ছে। রক্তের গন্ধ এবার ভয়াবহভাবে তীব্র হয়ে উঠল। এ কি সর্বনাশ! এ তো মানুষের রক্ত। এতটা রক্ত এলো কোথা থেকে? তারা ভয়ে দুপা পিছিয়ে যায়। তার দৃষ্টি আটকে আছে বালতির ভেতরের জিনিসটার দিকে। শশীও কিংকর্তব্য বিমূঢ়। এই কুয়োতে যে কোনোদিন এমন কিছু দেখেছেন তা তার মনে পড়ে না। কুয়োর ভেতর থেকে ফিসফিসানি এবার দ্রুত, উদ্ধত ও রাগান্বিত হয়ে উঠল। মা, ফেলে দাও, বালতি ফেলে দাও, ওরা আসছে। শশী বালতিটা ছুঁড়ে ফেলে দিতেই বালতিটা পাথরের দেয়ালে প্রচণ্ড শব্দ করে আঘাত পেল। ঠিক তখনই কুয়োর গহ্বর থেকে একটা ঠান্ডা ভেজা স্রোত উঠে এসে তাদের পা স্পর্শ করল। আর সেই ফিসফিসানির মধ্যে একটা স্পষ্ট ভারী কণ্ঠস্বর শোনা গেল, যা যেন তাদের কানে নয়, মাথার ভেতরে বাজছে। শশী আর তারা পিছতে শুরু করে। হারিকেনটা তাদের হাত থেকে পড়ে গিয়ে মাটিতে গড়িয়ে গেল। আলোটা নিভু নিভু হয়ে জ্বলতে থাকে। তারা এখন প্রায় অন্ধকারে। শশী তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা, চোখ বন্ধ কর, ঈশ্বরের নাম নেই। কুয়োর অন্ধকার মুখ থেকে ধীরে ধীরে কিছু একটা উঠে আসছে। প্রথমত সেটা একটা ধোঁয়াটে ভেজা ছায়া মাত্র, কিন্তু যখন সেটা কুয়োর বাঁধন পার হয়ে তাদের দিকে এগিয়ে এলো, তখন তার আকার স্পষ্ট হলো। সেটা ছিল এক নারীর অস্পষ্ট অবয়ব, ভেজা চুল যা রক্তের সঙ্গে মিশে জট পাকানো, চোখগুলো গভীর অন্ধকারের মতো কালো এবং স্থির। তার শরীরের কাপড়গুলো ছেঁড়া, জল আর রক্তে মাখা। তার সারা শরীর থেকে সেই তীব্র লোহা মেশানো রক্তের গন্ধ আসছে। মা, আমাকে বাঁচাও, ও আমাদের দিকে আসছে।
তুই কে? কুয়োতে কি চাস তুই? আমাদের কেন বিরক্ত করছিস? অন্ধকার ছায়াটা এক পা এগিয়ে এলো। মাটির ওপর যেখানে তার পা পড়ল সেখানে ঘাসগুলো যেন তৎক্ষণাৎ শুকিয়ে গেল। তার মুখটা ধীরে ধীরে খুলল। কোনো মুখ নয়, শুধু একটি বিশাল গহ্বর, যেখান থেকে ভেজা দম বন্ধ করা বাতাস বেরোচ্ছে। আমি জলের, আমি রক্তের, তোমরা এসেছো আমার শীতলতা কেড়ে নিতে, আমার ঘুম ভাঙাতে। তার কণ্ঠস্বর কোনো নারীর মতো নয়, বরং জলে ডোবা পাথরের ঘর্ষণের মতো। শশী বুঝতে পারে এই অশরীরী বহুদিন ধরে এই কুয়োর গভীরে ছিল, কোনো পুরনো পাপের শিকার হয়ে। আর আজ রাতে জল তোলার কারণে তারা তার ঘুম ভেঙে দিয়েছে। আমাদের ভুল হয়েছে, আমরা জানতাম না তুমি এখানে আছো। আমরা চলে যাচ্ছি। শশী ধীরে ধীরে পিছনে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অশরীরী তার হাত প্রসারিত করে। তার দীর্ঘ ভেজা আঙুলগুলো যেন কালো শ্যাওলার মতো, যা ক্ষণিকের মধ্যে তাদের দিকে ধেয়ে আসছে। তোমরা যেতে পারবে না। যারা আমার রাজ্যে আসে তারা আর ফিরে যায় না। তোদের রক্ত চাই, তোদের সঙ্গ চাই। তারা ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। শশী অনুভব করল তার মেয়ের শরীর ঠান্ডা হয়ে আসছে। ওই বিভীষিকার স্পর্শ লাগলে তারা আর বাঁচবে না। শশী তার শেষ শক্তি একত্র করল। তার মনে পড়ল তার ঠাকুমার বলা একটি পুরনো মন্ত্রের কথা, আলো ও জলের শুদ্ধতার মন্ত্র। অন্ধকার সরুক, আলো আসুক, পবিত্র জল, পবিত্র মাটি, দূর কর অপশক্তি, দূর হ। মন্ত্রটা যেই শশী উচ্চারণ করল, মাটিতে পড়ে থাকা হারিকেনটা হঠাৎ করে দপ করে জ্বলে উঠল। সামান্য হলেও সেই শিখাটা যেন তীব্র সোনালী আলোর মতো কাজ করল। আলোটা সরাসরি অশরীরের উপর পড়তেই সে যন্ত্রণায় পিছিয়ে গেল। সে দ্রুত কুয়োর গহ্বরের দিকে পিছিয়ে যেতে শুরু করে। তার শরীরটা আবার ধোঁয়ায় পরিণত হচ্ছে, আর রক্তমাখা গন্ধটা ধীরে ধীরে কমে আসছে। শশীর হাত থেকে তারা ছিটকে বেরিয়ে প্রায় দৌড়ে পালাতে শুরু করে। শশীও আর এক মুহূর্ত দেরি করল না। কুয়োর দিক থেকে চাপা হিস হিস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। দাঁড়া, দাঁড়া। তারা পিছনে না তাকিয়ে শুধু ছুটছে। শশীও প্রায় ছুটতে ছুটতে মেয়েকে ধরে ফেলে। তারা গ্রামের দিকে ছুটতে থাকে। তাদের নিঃশ্বাস ভারী, হৃদস্পন্দন দ্রুত। তারা জানে তারা এখন শুধু ছুটন্ত দুটি ছায়া মাত্র, যা অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে। তারা একবারও পিছন ফিরে তাকালো না। কুয়োর কাছ থেকে ভেসে আসা ফিসফিসানি ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তাদের মনে গেঁথে রইল সেই রক্তমাখা বালতি আর কুয়োর গভীর থেকে উঠে আসা সেই ভেজা, শীতল, অপবিত্র ছায়াটির মুখ। যখন তারা নিজেদের বাড়ির উঠোনে পৌঁছালো, তখন তাদের শরীর ক্লান্ত, কিন্তু মন আতঙ্কে স্থির। শশী তার মেয়েকে জড়িয়ে ধরে আর দূরে সেই পুরনো অভিশাপগ্রস্ত কুয়োটার দিকে তাকায়। সেখানে এখন নীরবতা, কিন্তু শশী জানে সেই নীরবতা স্থায়ী নয়। কুয়োর গভীরে রক্ত আর জলের মাঝে সেই অশরীরী আবার তার শিকারের জন্য অপেক্ষা করছে। তারা জল পেল না, কিন্তু তারা আজীবন মনে রাখবে, যেখানে জলের অভাব সেখানে মৃত্যু অপেক্ষা করে। আর সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর কখনো সেই রক্তমাখা কুয়োর ধারে কাছে যায়নি।